সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা পঞ্চম অধ্যায় শুরু করব। পঞ্চম অধ্যায়ে আমাদের যেটা নিয়ে আলোচনা আছে, রামান বর্ণালী বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করব আজকে। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে রামান বর্ণালী বিশ্লেষণ। আপনারা নিশ্চয় আমার প্রথম ক্লাস বেসিক যে ক্লাসটা ছিল সেই ক্লাস নিশ্চয় করছেন। সেখানে আমি রামান বর্ণালী বিশ্লেষণ সম্পর্কে হালকা কিছু আলোচনা করছিলাম যে আসলে এই রামান বর্ণালী পাইতে হলে আমরা এখানে কি ধরনের লাইট ইউজ করি। আমি বলছিলাম যে এই রামান বর্ণালী বিশ্লেষণের ক্ষেত্রে এই ক্ষেত্রে কি করা হয়, লেজার লাইট ইউজ করা হয়। এক্ষেত্রে কি করা হয়, লেজার লাইট ইউজ করা হয়। লেজার লাইটে কি ধরনের লাইট? লেজার লাইট হচ্ছে এক ধরনের কৃত্রিম একটা লাইট। সেটা আপনাদের নিশ্চয় মনে আছে যে লেজার লাইট হচ্ছে একটা কি ধরনের কৃত্রিম একটা লাইট। এবং কি করা হয়, কোনো এখানে একটা সবচেয়ে বড় বিষয় যেটা, যে পোলারাইজিবিলিটির পরিবর্তনযোগ্য কি করতে হবে, যে অণুটার উপরে আমরা লাইটটা ফেলবো সেই অণুটার পোলারাইজিবিলিটি পরিবর্তনযোগ্য হতে হবে। ঠিক আছে, এখন আমরা আসবো যে পোলারাইজিবিলিটির পরিবর্তন কি সেটা নিয়ে আলোচনা করব। তো ওখানে আমরা কি ধরনের লাইট ফেলছিলাম, বলছিলাম যে সেই লাইট যেটা ফেলবো সেটা হচ্ছে এক ধরনের কৃত্রিম একটা লাইট আমরা সেখানে ফেলবো, কৃত্রিম একটা লাইট আমরা ফেলবো। ঠিক আছে, তো আসলে কৃত্রিম লাইট ফেলার পরে কি কাহিনী ঘটবে চলেন আমরা এখন দেখি তাহলে আসলে রামান বর্ণালী কিভাবে কাজ করে। আমি এটা একটা পাত্র ধরলাম, এর মধ্যে আমার স্যাম্পল আছে, স্যাম্পল। ঠিক আছে, স্যাম্পল আছে। এই স্যাম্পলের উপরে আমি হচ্ছে লাইট ফেলতেছি। কি লাইট? লেজার লাইট যেটাকে আমি বলছি। ঠিক আছে, আমি লেজার লাইট ফেললাম। লেজার লাইটে কৃত্রিম লাইট, তাহলে লেজার লাইট ফেললাম। তো লেজার লাইট ফেলার পরে সেটা এই যে পাত্রের মধ্যে যে দ্রবণের মধ্যে আমার যে স্যাম্পলটা আছে সেই স্যাম্পলটাতে আসে এটা যখন আঘাত করলো তখন এই স্যাম্পলটা কি হবে, এই স্যাম্পলটা হচ্ছে বিচ্ছুরিত হবে। স্যাম্পলটা কি হবে? বিচ্ছুরিত হবে। এই স্যাম্পলটা এভাবে বিচ্ছুরিত হলো, হওয়ার পরে সেখান থেকে আবার কি হবে, এই আলোটা এভাবে যদি বাইরে বের হয়ে যায়, বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলি, ইংলিশে যদি বলি সেটাকে আমরা ইনসিডেন্ট লাইট বলতে পারি। মানে হচ্ছে যেটা আসতেছে, লেজার লাইট ফেলতেছি এবং সেটা কি হয়ে যাচ্ছে, বাইরে ট্রান্সমিটেড লাইট হিসেবে বাইরে বের হয়ে যাচ্ছে। এটাকে আমি বলতে পারি ট্রান্সমিটেড লাইট, ট্রান্সমিটেড লাইট। ঠিক আছে, ট্রান্সমিটেড লাইট। তাহলে ঘটনাটা ঘটতেছে কি, আর এখানে হচ্ছে আলোটা কিন্তু এখানে কি হচ্ছে, শোষণ ঘটতেছে, আলোটার মধ্যে শোষণ ঘটতেছে। এই যে স্যাম্পল নিছি আমরা, একটা লেজার লাইট ফেললাম, সেটা এই পাত্রের মধ্যে যে অণু আছে সেটা শোষণ করলো, করার পরে সেটা শোষণ করে সেটার কি হচ্ছে, বিচ্ছুরণ ঘটছে। ঠিক আছে, সেটার কি ঘটতেছে, বিচ্ছুরণ, যেটা ইংলিশে বলি আমরা যে স্ক্ল্যাটিং, স্ক্ল্যাটিং বা হচ্ছে বিচ্ছুরণ ঘটতেছে। তো বিচ্ছুরণ ঘটার পরে সেটা সেখান থেকে আবার আলোটা বাইরে বের হয়ে যাচ্ছে, ট্রান্সমিটেড হচ্ছে। এটাকে আমরা কি বলি, এখানে হচ্ছে অ্যাবসর্বেন্স, অ্যাবসর্বেন্স। তাহলে অ্যাবজর্বেন্স আছে, তাহলে এখানে হচ্ছে অ্যাবজর্পশন। ঠিক আছে, শোষণ ঘটতেছে। তাহলে মেন বিষয়টা হচ্ছে কি, আমরা একটা এখানে আলোক উৎস থেকে আলো দিলাম। কি ধরনের আলো? বলছিলাম যে এটাতে কৃত্রিম আলো ব্যবহার করা হয়। আমরা যে আগের যে বর্ণালী বিশ্লেষণ কৌশলগুলো পড়ছি সেগুলোতে কোনোটা ইউভি, কোনোটাতে আইআর ব্যবহার করা হয়েছে, কিন্তু এটাতে আমরা যে লাইটটা ব্যবহার করব সেটা হচ্ছে কি ধরনের লাইট, সেটা হচ্ছে এক ধরনের কৃত্রিম লাইট আমরা এখানে ব্যবহার করি। ঠিক আছে, সেটা লেজার লাইট। যেমন সেটা কিসের হতে পারে, যেমন হচ্ছে হিলিয়াম হতে পারে, আবার হচ্ছে নিয়ন হতে পারে, এগুলো হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে লেজার লাইট। এই লাইটগুলো আমরা দ্বারা কি করি, এটাকে বিচ্ছুরিত করি। এটা যখন এর উপরে ফেলি, এই এখানে যে অণুটা আছে সেটা বিচ্ছুরিত হয়, মানে স্প্ল্যাটিং হয়, মানে সেটা ভেঙে যায়, যাওয়ার ফলে সেখান থেকে ট্রান্সমিটেড কিছু একটা আলো আবার এখানে বাইরে বের হয়। তো এখন এটা জাস্ট আমি একটা ধারণা, এখন সংজ্ঞাটা পড়ি এবং সংজ্ঞার সাথে এর সাথে আমরা মিলাই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন যে সংজ্ঞাতে আসলে কি বলতেছে। যে রামান বর্ণালী বা রমন বর্ণালী বিশ্লেষণটা বিষয়টা আসলে কি।
সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, এটার সাথে যেহেতু আমি ইয়ে করবো। সংজ্ঞাতে বলা হয় যে যে ঘটনায় কোনো পদার্থের উপর আপতিত রেডিয়েশন, ঠিক আছে, এই যে আপতিত একটা রেডিয়েশন দিচ্ছে এর উপরে, এই আপতিত রেডিয়েশন ফ্রিকোয়েন্সির, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কি হবে, বিচ্ছুরিত রেডিয়েশন, এই যে এখানে বিচ্ছুরিত হচ্ছে, ঠিক আছে, স্প্ল্যাটিং মানে হচ্ছে বিচ্ছুরিত হচ্ছে ফ্রিকোয়েন্সির, আচ্ছা আমি পুরো লিখছি না, ফ্রিকোয়েন্সির কম বা বেশি যদি হয়, তার মানে আমি এখানে যে আপতিত রেডিয়েশন দিচ্ছি, তারপরে এটা বিচ্ছুরিত হচ্ছে, হওয়ার পরে যে আমরা এখানে ফ্রিকোয়েন্সি পাচ্ছি, সেটার যদি কি হয়, এই আপতিত থেকে কম হয় বা হচ্ছে বেশি হয়, তাহলে তখন কি হয়, বেশি হলে তাকে রমন প্রভাব বলে, ঠিক আছে। তাহলে আলো একটা আমি এখানে দিলাম, দেওয়ার পরে সেখানে এটা কি হলো, স্প্ল্যাটিং হলো, বিচ্ছুরণ হলো, হওয়ার পরে এর যে একটা ফ্রিকোয়েন্সি পাবো, সেই ফ্রিকোয়েন্সিটার মানটা যদি এটার থেকে কম হয় বা হচ্ছে বেশি হয়, এর থেকে কমও হতে পারে, আবার কি হতে পারে, বেশিও হতে পারে, কিন্তু সমান হওয়া যাবে না। সমান হলে সেটা আর একটা বিষয় হয়ে যাবে, আসতেছি সেই ঘটনায়। এবং রমন প্রভাবের ফলে সৃষ্ট বর্ণালী, অনুর সৃষ্ট বর্ণালীকে কি বলবো আমরা, রমন বর্ণালী বলবো, আচ্ছা, এখন এই যে রমন পড়তেছি বারবার, এই রমনটা আসলে কি, এই রমন বা রামান যেটাই বলি, এর পূর্ণরাম হচ্ছে সিভি রামান, চন্দ্রশেখর ভাস্কর রমন বলা হয়। ইনি একজন ইন্ডিয়ান বিজ্ঞানী, ঠিক আছে। ইনি 1928 সালে এটা আবিষ্কার করে। এই আবিষ্কার করার ফলে আলোর এই বিচ্ছুরণ বিষয়ে গবেষণা করে আবিষ্কার করতে পারে। করার ফলে তিনি 1930 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করে। ইনি একজন ইন্ডিয়ান বিজ্ঞানী, হ্যাঁ। তো তিনি কি বললেন যে ঘটনায় কোনো একটা পদার্থের উপরে আমরা আলো ফেলতেছি, আপতিত আলো যে রেডিয়েশন ফ্রিকোয়েন্সি, সেটা যদি এখানে যে বিচ্ছুরিত হচ্ছে পদার্থটা, অণুটা, সে বিচ্ছুরিত রেডিয়েশন ফ্রিকোয়েন্সি থেকে কি হবে, কম হবে বা বেশি হবে। এই কম বা বেশি যদি হয়, তাহলে যে রেখার সৃষ্টি হয় বা যে বর্ণালী সৃষ্টি হয়, সেটাকে আমরা বলতে পারি রামন বর্ণালী, ঠিক আছে। তাহলে এখানে একটা প্রভাব সৃষ্টি হচ্ছে, আর প্রভাবের ফলে যে বর্ণালীটা পাচ্ছি সেটাকে বলছি আমরা রামান বর্ণালী। তাহলে আমরা এটা পড়ে হয়তো বা এখানে তেমন কিছুই বুঝলাম না, তাহলে চলেন আমরা আসলে ঘটনাটা ঘটে কি সেটা দেখি। তাহলে এখানে 3 রকমের ঘটনা ঘটতে পারে, যে একটা সমান থাকতে পারে, একটা কম হতে পারে, আর একটা কি হতে পারে, বেশি হতে পারে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে সমানটা যদি দেখি, E1 ধরলাম, এটা E0 ধরলাম। এখন আরেকটা আমি এখানে রেখা ধরলাম, এই রেখাটাকে আমি বলতেছি হচ্ছে ভার্চুয়াল একটা রেখা, ঠিক আছে। এগুলা হচ্ছে, এই রেখাগুলোকে আমি কি রেখা বলি, এগুলাকে হচ্ছে গ্রাউন্ড স্টেট বলা হয় এটাকে। আর এই উপরের দিকে যাচ্ছে, এবং সবশেষে আমি আরেকটা কি ধরছি, ভার্চুয়াল একটা রেখা ধরে নিচ্ছি, ভার্চুয়াল লাইন স্টেট, ভার্চুয়াল একটা স্টেট ধরতেছি। তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এখান থেকে ভার্চুয়াল একটা স্টেটে যাচ্ছে। তো যখন কোনো পরিবর্তন হবে না, কিসের পরিবর্তন, যে আপতিত রেডিয়েশন এবং বিচ্ছুরিত রেডিয়েশনের কোনো পরিবর্তন হবে না, তখন রেখাটা কেমন হবে, এটাকে আমি যদি আপতিত রেডিয়েশন ধরি, এইচ নিউ আপতিত, আর এটাকে আমি ধরলাম হচ্ছে বিচ্ছুরিত, ঠিক আছে, এটাকে আমি ধরলাম বিচ্ছুরিত, তখন দেখা যাচ্ছে যে এই দুই রেখার মধ্যে কোনো পার্থক্যের সৃষ্টি হয়নি, ঠিক আছে। আরেকটা কি ঘটনা হতে পারে, এটা E1 E0, ঠিক একইভাবে এখানেও এটা ভার্চুয়াল, আমি লিখতেছি না। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন হলো,
তাহলে এখানে কি হলো, এটা যদি আপতিত ধরি এইচ নিউ, এটা হচ্ছে বিচ্ছুরিত এইচ নিউ ড্যাশ। তাহলে দেখেন এক্ষেত্রে যে ইনসিডেন্ট বা আপতিত যেটা আমি পাচ্ছি এবং হচ্ছে বিচ্ছুরিত যেটা, সেইটার মানের কে বেশি হয়ে যাচ্ছে, এই যে এটার মানটা বেশি হয়ে যাচ্ছে। তার মানে আপতিত রেখার থেকে, আপতিত ফ্রিকোয়েন্সির থেকে এই ফ্রিকোয়েন্সির মানটা কি হচ্ছে, বেশি হচ্ছে, কারণ এই যে এটা ছোট আর এটার মানটা কি হচ্ছে, বড় হচ্ছে। আর আরেকটা কি ঘটনা ঘটতে পারে, ভার্চুয়াল লাইন দিলাম। এখন যদি এরকম ঘটনা ঘটে যে এটাকে বলছি আমি কি আপতিত, তাহলে এইচ নিউ এটা হচ্ছে বড় হবে, আর বিক্ষিপ্ত যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, বিচ্ছুরিত যে রেখা সেটার মান হচ্ছে ছোট হচ্ছে। তাহলে আমরা তিনটা ঘটনা পেলাম, একটাতে কোনো পরিবর্তন হচ্ছে না, আর একটাতে কি হচ্ছে আপতিত থেকে বিচ্ছুরিত রেখাটা বড় হচ্ছে, আর একটাতে আপতিত রেখা থেকে বিচ্ছুরিত রেখাটা ছোট হচ্ছে। এখন এই তিনটা নাম আছে, এটাকে বলা হয় র্যালে লাইন, ঠিক আছে, এটাকে বলা হয় র্যালে লাইন। আপনারা ফিজিক্যাল কেমিস্ট্রি 4 যখন পড়বেন সেখানে দেখবেন যে যদি এরকম আপতিত রেখা এবং বিচ্ছুরিত রেখার কোনো পরিবর্তন না হয় তখন সে লাইনটাকে কি বলা হয়, র্যালে লাইন। আচ্ছা, র্যালে লাইন, ঠিক আছে। এখন এই র্যালে লাইনটা এইভাবে মনে রাখা হয়, আমাদের স্যাররা যেটা বলে মনে রাখার সুবিধার্থে, যে এটা আসলে র্যালে জিন্স সূত্র আছে একটা, তো র্যালে লাইনটা এভাবে মনে রাখবেন যে আমরা রেলের যে রাস্তা দেখি বা রেলের যে রেল লাইন আছে, সেই রেল লাইনগুলো দেখবেন যে একটার সাথে আরেকটা একদম সমান্তরাল, মানে কোনো কম বেশি হয় না। তো এই র্যালে লাইনটাও ঠিক, এই র্যালে লাইনের ক্ষেত্রেও ঠিক দেখবেন যে একটার সাথে আরেকটা সমান, মানে এটার কোনো কম বেশি নাই, ঠিক আছে। এভাবে মনে রাখতে পারেন যে র্যালে লাইন যেটা আমি পাবো, এই নিষ্ক্রিয় লাইন বা র্যালে লাইন যেটা পাবো সেটাতে আপতিত এবং বিচ্ছুরিত রেখার কোনো পরিবর্তন হবে না, তার মানে এটা যে পরিমাণ পাবো ঠিক এটাও একই পরিমাণ পাবো। আর এই ঘটনা যখন ঘটে, আচ্ছা আমি আগে এটা লিখি, এটাকে বলা হয় স্ট্রোক লাইন। স্ট্রোক লাইন, স্ট্রোক লাইন কখন বলছি, যখন এই যে আপতিত যে রেখা আছে, এটাকে ভিএস এবং হচ্ছে ভি ইনসিডেন্ট আর হচ্ছে স্প্ল্যাটিং, ঠিক আছে। তাহলে সরি, এরকম যদি হয়, এই যে স্প্ল্যাটিং রেখাটা কি হবে, স্প্ল্যাটিং রেখাটা এখানে আমাদের ভিআই এর থেকে যদি কি হয়, ছোট হয়, এখানে আমার স্প্ল্যাটিং রেখাটা কি হবে, কার থেকে, ভিআই মানে ইনসিডেন্টের থেকে এটা ছোট হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে আমি স্ট্রোক লাইন বলতেছি, এটাকে স্ট্রোক লাইন বলবো কখন, যখন ইনসিডেন্ট মানে হচ্ছে এই যে আপতিত রেখা, সরি ইনসিডেন্ট মানে হচ্ছে এই যে ভিআই কার থেকে বড় হবে, এই যে এইটা ভিএস মানে ইনসিডেন্ট বলা হচ্ছে বা বিচ্ছুরণ, এই বিচ্ছুরণ রেখার থেকে, ঠিক আছে। এই যে আপতিত রেখা যেটা সেটাকে আমি বলছি ভি আই, আর একটা যে এই যে এখানে বের হয়ে যাচ্ছে যে রেখাটা, যে রেখাটা আমি দেখলাম এই ট্রান্সমিটেড লাইটের ক্ষেত্রে যেটা আমি দেখাচ্ছি, এই যে এই রেখাটা যদি ছোট হয়, এই রেখাটা কার থেকে ছোট হবে, আপতিত রেখার থেকে যেটা ছোট হয়, তাহলে আমি এই যে তখন যে রেখাটা পাই সেটাকে বলি স্ট্রোক লাইন। আর এটার যদি উল্টাটা হয়, এখানে এটার ঠিক উল্টা ঘটনা এখানে ঘটছে, এটাকে বলা হয় অ্যান্টি স্ট্রোক লাইন, অ্যান্টি স্ট্রোক লাইন। তাহলে তখন কি হচ্ছে, এর উল্টাটা হচ্ছে, তাহলে ভিএস ভিআই, ঠিক আছে। ভিএস থেকে ভিআইটা কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, আর ভিএসটা এখানে কি হচ্ছে, বড় হচ্ছে, ঠিক আছে। তাহলে ইনসিডেন্ট যেটা সেটা হচ্ছে ছোট, এবং এই যে ভিএস যেটা সেটাই হচ্ছে বড়। তাহলে এই যে তিনটা আমরা রেখা পেলাম, এটাকে বলছি, তাহলে এটা কখন, ভিএস ইকুয়াল টু ভিআই, ঠিক আছে, ভিএস ইকুয়াল টু ভিআই যখন হচ্ছে তখন। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে স্ক্ল্যাটেড লাইট যেটা সেটা এবং হচ্ছে ইনসিডেন্ট যে কম্পাঙ্ক নিউ, এটা সরি, তাহলে যখন আমার এই স্ক্ল্যাটিং কম্পাঙ্কের থেকে স্ক্ল্যাটিং কম্পাঙ্ক এবং হচ্ছে আমি কি বলছি এটাকে ইনসিডেন্ট আপতিত, সেই দুইটা যদি সমান হয় তাহলে আমরা যে লাইন পাচ্ছি সেটা র্যালে লাইন বলতেছি। এটার থেকে যদি কি হয়,
ইনসিডেন্টের থেকে যদি এটা বড় হয়, তার মানে এই ভিএসটা যদি বড় হয় তখন সেটাকে বলছি আমরা অ্যান্টি স্ট্রোক। আর ভিএসটা যদি ছোট হয় তার মানে কি হচ্ছে, এই বিচ্ছুরিত রেখাটা যদি ছোট হয় কার থেকে, আপতিত রেখার থেকে, তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে স্ট্রোক লাইন। এই তিনটা জিনিস হচ্ছে, এটা পড়লাম মানে এটুক যদি বুঝতে পারেন, এটার উপরে ডিপেন্ড করাই এইটুক যে এতক্ষণ আমরা পড়লাম এই তিনটা লাইন নিয়ে যে কথা, এটাই হচ্ছে আমরা এই রমান বর্ণালীর দুই রকমের আছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল মতবাদ আর একটা হচ্ছে কোয়ান্টাম মতবাদ। এটা হচ্ছে মেনলি কোয়ান্টাম মতবাদের উপরে প্রতিষ্ঠিত এই জিনিসটা। র্যালেজেন্সে রমান বর্ণালীর এই যে স্ট্রোক লাইন এবং অ্যান্টি স্ট্রোক লাইন এবং র্যালে লাইন, এই তিনটা যে মতবাদ, এটাই কার উপর প্রতিষ্ঠিত বললাম, এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের উপরে প্রতিষ্ঠিত। একটা প্রশ্নই আছে যে রামান বর্ণালীর কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম মতবাদ আলোচনা করো, তখন এই জিনিসটাই জাস্ট আলোচনা করতে হয়। ঠিক আছে, আমরা পড়বো। এরপরে হচ্ছে যে আরেকটা মতবাদ আছে, সেটাকে বলি ক্লাসিক্যাল মতবাদ, বা যেটাকে কি বলা হয়, সনাতন বলবিদ্যা বলা হয়। ওকে, তাহলে এক্ষেত্রে রামান শিফট যদি আমরা লিখি, তাহলে রামান শিফট আমরা তাহলে কি লিখতে পারবো, রামান শিফট বা পরিবর্তন আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারি যে ই মাইনাস ই ড্যাশ যদি হলো, ই থেকে ই ড্যাশ হলো, তাহলে এইচ নিউ মাইনাস এইচ নিউ ড্যাশ। ঠিক আছে, এইচ নিউ থেকে কি, এই যে এইচ নিউ থেকে তো এইচ নিউ ড্যাশেই যাচ্ছে, তাহলে আমরা শিফট লিখতে পারি ই মাইনাস ই ড্যাশ, তাহলে এইচ নিউ মাইনাস এইচ নিউ ড্যাশ। তাহলে আমরা এটা কি লিখতে পারি, এইচ ডেল নিউ লিখতে পারি, এইচ ডেল নিউ, দুইটার পরিবর্তন, এইচ ডেল নিউ লিখতে পারি এটাকে আমরা। ঠিক আছে, তাহলে এই রামান বর্ণালীটা কিভাবে কাজ করছে সেটা আশা করি বুঝতে পারছেন। তাহলে কি হচ্ছে মেন বিষয়টা এখানে, যে এখানে আমরা তিন ধরনের মোট লাইন পাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে র্যালে লাইন, একটা হচ্ছে অ্যান্টি স্ট্রোক লাইন, আর একটা হচ্ছে স্ট্রোক লাইন। স্ট্রোক লাইনটা কখন হয়, যখন স্ক্ল্যাটিং ফ্রিকোয়েন্সিটা ছোট হয়। স্ক্ল্যাটিং ফ্রিকোয়েন্সিটা কার থেকে, ইনসিডেন্ট যে ফ্রিকোয়েন্সি আছে, ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সির থেকে যদি ছোট হয়, ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সির থেকে যদি ছোট হয় কে, এই যে এইটা স্ক্ল্যাটিং ফ্রিকোয়েন্সি। আর যদি সমান হয় তাহলে হচ্ছে র্যালে লাইন। আর যদি স্ক্ল্যাটিং লাইনটা বড় হয় কার থেকে, ইনসিডেন্ট লাইনের থেকে, লাইনের এই যে ফ্রিকোয়েন্সি আছে সেটার থেকে, তাহলে সেটাকে আমরা বলি অ্যান্টি স্ট্রোক লাইন। এই তিনটার উপরে মূলত এই জিনিসটা আর কি প্রতিষ্ঠিত। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আরেকটা জিনিস, তাহলে এটা তো আমরা বুঝতে পারলাম। এখন আমরা এখানে আমাদের আরেকটা যেটা গুরুত্বপূর্ণ পড়ার জিনিস, সেটা যেটা লাগে যে এই নির্বাচন সূত্র। তাহলে এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে যে এর বেসিক, যে আসলে রামান বর্ণালীটা কিভাবে কাজ করে সেটার বেসিক পড়লাম। এবার আরেকটা জিনিস পড়তে হবে এখান থেকে, যে রামান, আচ্ছা আবর্তনীয় লিখি, আবর্তনীয় রামান বর্ণালীর নির্বাচন সূত্র। আবর্তন বর্ণালীর ক্ষেত্রে, আবর্তন রামান বর্ণালীর ক্ষেত্রে নির্বাচন সূত্র। আমরা স্বাভাবিক যে বর্ণালীগুলো পড়ে আসছি সেগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে স্বাভাবিক আবর্তন যদি বলি, যে স্বাভাবিক আবর্তনের জন্য পড়ছি, স্বাভাবিক আবর্তনের জন্য নির্বাচন সূত্র আমরা কি পড়ছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। নির্বাচন সূত্র পড়ছিলাম যে কোয়ান্টাম সংখ্যার পরিবর্তন ডেল জের মান কত ছিল, একটু কমেন্ট করে বলেন তো। আমি পড়াইছি, আমরা স্বাভাবিক যে আবর্তন বর্ণালী সেটার ক্ষেত্রে পড়ছিলাম যে ডেল জের পরিবর্তন স্বাভাবিক কত হতে পারে, প্লাস মাইনাস কত হতে পারে। স্বাভাবিক আবর্তনের জন্য ডেল এর মান হয় +-1 হয়। ঠিক আছে, তার মানে সেটা কেমন হয়, নির্বাচন সূত্রে আমরা পড়ছিলাম, আপনারা হয়তো ভুলে গেছেন, যে সেই ক্ষেত্রে এই যে যদি ইকুয়াল টু 0 1 যে ইকুয়াল টু 2 যে ইকুয়াল টু 3 এরকম হয়, তাহলে তখন নির্বাচন সূত্রে বলা হচ্ছে যে এর মানটা সবসময় +-1 হবে, এরকম একটা করে পথে অতিক্রম করতে পারবে, এরকম হতে পারে। অথবা যদি নিচের দিকে আসে তাহলে
এরকম একটা করে অতিক্রম করতে পারবে, ঠিক আছে? কিন্তু কখনোই দুইটা বা তিনটা যাইতে পারবে না। কিন্তু এই আবর্তনীয় রামান বর্ণালীতে বলা হচ্ছে আবর্তনীয় রামান বর্ণালীতে বলা হচ্ছে যে এইটার মান হবে নিচের দিকে, এগুলো ছোট হয়, তাহলে এগুলার মান হবে কত বলতেছে? আবর্তনীয় রামান বর্ণালীর ক্ষেত্রে এটা যদি আমি জে ইকাল টু 0, জে ইকাল টু 1, এই যেগুলাকে কিন্তু কোয়ান্টাম সংখ্যা বলা হয়। হ্যাঁ, নিশ্চয়ই আপনাদের মনে আছে, জে ইকাল টু 2, জে ইকাল টু 3, জে ইকাল টু 4, এগুলো একটা একটা কোয়ান্টাম সংখ্যার মান, জে ইকাল টু 5 এরকম হয়। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই ক্ষেত্রে ডেল জের পরিবর্তন হবে প্লাস মাইনাস 2। ডেল জের পরিবর্তন কত হবে? প্লাস মাইনাস 2। আচ্ছা, ডেল জের পরিবর্তন কি হবে? প্লাস মাইনাস 2 হবে। তার মানে কি হবে? যদি উপরের দিকে যায়, যদি প্লাস হয়, উপরের দিকে গেলে আমরা সেগুলোকে প্লাস কাউন্ট করি। যদি উপরের দিকে যাই তাহলে এরকম দুইটা করে সে কোয়ান্টাম মান অতিক্রম করবে, এরকম হতে পারে, ঠিক আছে? যদি আমি এটার থেকে ধরি তাহলে এরকম হতে পারে। ঠিক একইভাবে যদি মাইনাস ধরি আমরা, ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে নির্বাচন সূত্র। কার ক্ষেত্রে? এই আবর্তন রামান বর্ণালীর ক্ষেত্রে নির্বাচন সূত্র। তাহলে স্বাভাবিক নির্বাচন মানে স্বাভাবিক যে আবর্তন বর্ণালী সেটার মান ছিল ডেল জে ইকুয়াল টু প্লাস মাইনাস 1, সেটা এরকম ছিল, মানে একটা করে সে পথ অতিক্রম করতে পারবে। আর এইটার ক্ষেত্রে কত হবে? ডেল জে ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হবে। ডেল জে ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস 2 হবে। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ। এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাব যে এখান থেকে তাহলে আমরা যেটা বললাম যে এই যেটা পড়ে ফেললাম, এটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব অনুসারে রামান বর্ণালী, ঠিক আছে? কোয়ান্টাম তত্ত্ব অনুসারে রামান বর্ণালী। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে রামান বর্ণালীর একটা প্রশ্নই আজকে পড়বো, এবং এটা তো পড়া অলরেডি হয়ে গেল। রামান বর্ণালীর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রামান বর্ণালীর ক্লাসিক্যাল মতবাদ। ক্লাসিক্যাল মতবাদে রামান বর্ণালীতে কি বলা হচ্ছে, ঠিক এই জিনিসটাই কিন্তু ওখানেও প্রমাণ হবে, কিন্তু ওটা এইটা ওখানে সঠিকভাবে বলতে পারেনি। ওখানে কি করতে পারেনি? সঠিকভাবে বলতে পারেনি। ওকে, বলছে রামান বর্ণালীর সনাতন মতবাদ বা ক্লাসিক্যাল মতবাদে কি বলা হচ্ছে এটা একটু দেখি। বলা হচ্ছে যে এটি আণবিক পোলারাইজিবিলিটির উপরে কি নির্ভরশীল। আণবিক পোলারাইজিবিলিটির উপরে নির্ভরশীল। যখন আমি সংজ্ঞা বললাম তখনই বলছি যে এটা কি করে? আণবিক পোলারাইজিবিলিটি থাকতে হবে। তো এই রামান বর্ণালীর সনাতন মতবাদ যেটা, সেটা কার উপরে ডিপেন্ড করছে? এটা হচ্ছে যে আণবিক পোলারাইজিবিলিটি। এখন কথা হচ্ছে যে পোলারাইজিবিলিটি জিনিসটা কি, এটা আসলে কি? তো বলছে যে আণবিক পোলারাইজিবিলিটি বলা হয় যে একটি অণুকে কোনো স্থির বৈদ্যুতিক ক্ষেত্রে রাখলে ওই অণুটা কি হয়? আবিষ্ট ডাইপোল মোমেন্ট সৃষ্টি হয়। আচ্ছা, আবিষ্ট কথার অর্থ যে ওর মধ্যে ছিল না। হ্যাঁ, এটা রামান বর্ণালীর কারণে। এই যে ডেল জে ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হচ্ছে, সেটা হচ্ছে রামান বর্ণালীর কারণে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কেন হচ্ছে এটা তাহলে আমি দেখাই দিই। দেখেন, রামান আগে আমরা যেটা দেখছিলাম যে আবর্তন বর্ণালীর ক্ষেত্রে কি হচ্ছিল, আবর্তন বর্ণালীর ক্ষেত্রে স্থায়ী ডাইপোল মোমেন্ট থাকতে হচ্ছিল, কিন্তু আবর্তন বর্ণালীতে স্থায়ী ডাইপোল থাকতে হয়, ঠিক আছে? স্থায়ী কি থাকতে হয়? ডাইপোল মোমেন্ট, ঠিক আছে? স্থায়ী ডাইপোল মোমেন্ট থাকতে হয়। কিন্তু কিন্তু এই রামান বর্ণালীর ক্ষেত্রে রামান বর্ণালীতে স্থায়ী বা পরিবর্তনযোগ্য ডাইপোল মোমেন্ট এর দরকার হয় না, ঠিক আছে? এটা থাকার কি হয় না, কোনো দরকার নাই।
তো এর জন্য কি হয়, এই আণবিক পোলারাইজেবিলিটি থাকলেই হয়। এখানে শুধু থাকতে হয় কি, এখানে থাকার দরকার হচ্ছে আণবিক পোলারাইজেবিলিটি। ফলে কি হয়, প্রতি আবর্তনে 2বার করে, প্রতি আবর্তনে কয়বার করে, এই যে আণবিক পোলারাইজেবিলিটি একটু এখনই দেখাবো, ওটা যে আণবিক পোলারাইজেবিলিটি যেহেতু দরকার হয়, ফলে প্রতি আবর্তনে 2বার করে কি হয়, একই অবস্থায় আসতে পারে। এই একই 2বার যেহেতু একই অবস্থায় আসতে পারতেছে, 2বার যেহেতু একই অবস্থায় আসতে পারতেছে, সেই জন্য তার মান হয়ে যাচ্ছে কত, ডেল জে ইকুয়াল টু প্লাস মাইনাস। আচ্ছা, দরকার নেই এখানে। আচ্ছা, আমি কথাটা লিখে দিই তাহলে আপনাদের মনে থাকবে। এর আণবিক পোলারাইজেবিলিটি থাকলেই হয়, পোলারাইজিবিলিটি থাকলেই হয়, এই কারণে কি হয়, ফলে প্রতি আবর্তনে 2বার কি হতে পারে, তাহলে 2বার, এই যে প্রতি আবর্তনে 2বার আসতে পারছে, সেই জন্য ডেল জে ইকুয়াল টু 3-4 হচ্ছে না, শুধু 2ই হবে। ঠিক আছে, পোলারাইজেবিলিটি যেহেতু পরিবর্তন হচ্ছে, ফলে আবর্তনে 2বার আসতে পারবে, এর থেকে আবার কিন্তু বেশি আসতে পারবে না। ফলে প্রতি আবর্তনে কি হচ্ছে, 2বার আসতে পারে। ঠিক আছে, 2বার যেহেতু আসতে পারতেছে, সেই জন্য ডেলজের মান শুধু 2 হচ্ছে, +2 অথবা -2। 3বার বা 4বার আসার কোনো সুযোগ নাই, 3-4বার যেহেতু আসার সুযোগ নাই, সুতরাং এর মান 3 অথবা 4 হওয়ারও কোনো চান্স নাই। ওকে, এখন চলেন আমরা যেটা দেখতে চাচ্ছিলাম, যে আণবিক পোলারাইজেবিলিটি বিষয়টা কি বলছে। বলা হচ্ছে যে একটা অণুকে কোনো স্থির বৈদ্যুতিক ক্ষেত্রে রাখলে ওই অণুতে একটি আবিষ্ট ডাইপোল মোমেন্ট সৃষ্টি হয়। ডাইপোল কথার অর্থ আশা করি জানেন। ডাই মানে হচ্ছে 2, পোল মানে প্রান্ত, মানে একটা ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্তে যদি সৃষ্টি হয় তাকে আমরা বলি ডাইপোল। ঠিক আছে, ডাইপোলের মাত্রা যদি মিউ আই হয়, মিউ আই প্রযুক্ত ক্ষেত্র ইলেকট্রিক বৈদ্যুতিক ক্ষেত্রের জন্য এর উপর নির্ভর করে, অর্থাৎ এর সমানুপাতিক হয়। এর সমানুপাতিক কি হয়, এই যে মিউটা হয়। ডাইপোলের মাত্রাটা কার সমানুপাতিক, ইউ এর সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি মিউ আই সমানুপাতিক লিখতে পারি। তার মানে ডাইপোলের মাত্রাটা কার সমানুপাতিক, কার উপরে, বৈদ্যুতিক ক্ষেত্রের উপরে নির্ভর করছে। তার মানে বৈদ্যুতিক ক্ষেত্রের মান বৃদ্ধি পেলে এই মিউ এর আয়ের মান বৃদ্ধি পাবে। এটা হ্রাস পেলে, এই বৈদ্যুতিক ক্ষেত্রের মান হ্রাস পেলে মিউ আয়ের মানও হ্রাস পাবে। ঠিক একইভাবে এটাও বলতে পারি। তাহলে বা আমরা যদি এইটা উঠাই দিই, এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিই, তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক পাই আমরা, সেটাকে আমরা বলি হচ্ছে আলফা। এটা কি, আলফা। এই আলফাটা হচ্ছে অণুর পোলারাইজেবিলিটি। এই আলফাটাকেই বলা হচ্ছে কি, এই আলফাটাকেই বলা হচ্ছে এখানে অণুর পোলারাইজেবিলিটি। আলফাটাকে কি বলা হচ্ছে, পোলারাইজেবিলিটি বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন যদি এই ক্ষেত্রে এই এর মানটা আমরা 1 ধরি, এর মানটা 1 ধরি, বৈদ্যুতিক ক্ষেত্রের মান আমি ধরলাম 1, তাহলে অবস্থায় থাকি। ঠিক আছে, আর যখন সে আবিষ্টিত হয় বলতে এই যে বলেই দিল এখানে, যে আবিষ্ট ডাইপোল সৃষ্টি হয়। আবিষ্ট বলতে কোনো চার্জ দ্বারা সে কি হচ্ছে, বাহ্যিক কোনো চার্জ দ্বারা যদি সে আবিষ্ট হয়, সে প্লাস চার্জ হতে পারে, মাইনাস চার্জ হতে পারে, তখন অবস্থাটা কেমন হয়ে যায়, পোলারাইজড যখন হয়ে যায়,